তো হাঁটছি হাঁটছি তো হাঁটছি, এত রোদের তাপ পড়ছে মুখে, মুখটা পুরো কালো হয়ে গেল, কিন্তু এখনো ইকো পার্ক ঘোরা হলো না, এত বড় জায়গা। হ্যাঁ, এবার চলে এসেছি ইকো পার্কে। এবার ঢোকার সময় তো দেখলে এরকম ইকো পার্কের গেটটা, ইকো পার্কের 2 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, এবার 1 নম্বর গেটের দিকে যাচ্ছি। 1 নম্বর গেট থেকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এইভাবে দেখতে হবে। তো এবার চলো দেখা যাক, আগে 1 নম্বর গেটের দিকে যাই, তারপর ওখান থেকে দেখা যাচ্ছে। 1 নম্বর গেট থেকে যে হাঁটা শুরু করেছি, 2 নম্বর গেট থেকে যে হাঁটা শুরু করেছি 1 নম্বর গেটের দিকে যাবো বলে, দূর থেকে আইফেল টাওয়ার দেখতে পাওয়া যাচ্ছে। হেঁটে যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি, এখনো 1 নম্বর গেটের কাছে এখনো আসিনি। চিন্তা করো কত বড় জায়গা নিয়ে, জায়গাটা কাছাকাছি চলে এসেছি, আইফেল টাওয়ার দেখতে পাচ্ছি দূরে। চলো দেখা যাক। এখান থেকে কুচঝিকঝিক ট্রেনও যায়, খুব সুন্দর। ওই ফাইনালি দেখা যাচ্ছে আইফেল টাওয়ার, সামনে থেকে একটা ট্রেন বেরিয়ে গেল, ট্রেন যাচ্ছে আইফেল টাওয়ার। মানে কলকাতাতেও সম্ভব আইফেল টাওয়ারের তলা থেকে ট্রেনও যায়। যাই হোক, চলে এবার আইফেল টাওয়ারের কাছাকাছি যাওয়া যায়। 1 নম্বর গেটের দিকে যেতে যেতে এই জাপানিজ ফরেস্টটা পড়ে, যেটা একটা জাপানের একটা অংশ এখানে তুলে ধরা হয়েছে। চলো এবার আস্তে আস্তে ভিতরে ঢুকে দেখা যাক জাপানিজ ফরেস্টে কি কি দেখতে পাওয়া যায়। তো লেটস গো। এখন সব জানে না, নতুন এসে কাল চেনে না, জানে না। শুরুতে এরকম নিরিবিলি জায়গা দিয়ে এইভাবে যেতে হচ্ছে, বেশ ভালো লাগে। গাছগুলো এমন করে তৈরি করা হয়েছে, মনে হচ্ছে না জাপানেরই কোনো একটা গাছের মতন অংশ। এরকম গেট, সাইডে একটা এরকম একটা ঝিল, মানে মনে হচ্ছে কিছু কিছু লাগছে মনে হয় জাপানেই এসছে এরকম কাছাকাছি। যেতে যেতে বাঁদিকে নজর পড়লো কিছু বুদ্ধের মূর্তির মতন কিছু কিছু। সাইড থেকে দেখা যাচ্ছে সে একটা মনিস্ট্রির মতন, এই একটা জঙ্গলের মতন একটা গেট করা হয়েছে। এটা রাত্রেবেলা জ্বললে আরো ভালো হয়। এই রাস্তা দিয়ে ভিতর থেকে প্রবেশ করতে হবে ওই মনিস্ট্রির দিকে। চলো চলো, ধীরে ধীরে। এই চলে এলাম মনিস্ট্রির কাছে। এই মনিস্ট্রি দেখা যাচ্ছে, দেখে যাক ভিতরে ঢোকা যায় কিনা। নিশ্চয়ই যাওয়া যাবে। সাইডে আবার দেখছি জলে শুনলাম পদ্ম ফুল ফুটে, স্থলেও দেখছি এরকম পদ্ম ফুল ফুটে রয়েছে, স্থলপদ্ম এক প্রকার। এই হলো মনিস্ট্রির ভিতরে এন্ট্রি প্রবেশের। বাহ, মনে হচ্ছে না যে আমরা কলকাতাতে আছি, মানে মনে হচ্ছে জাপানেই ঘুরতে এসেছি, জাপানেই একটা কোনো মনিস্ট্রিতে এসেছি। বেশ ভালো লাগছে। এন্ট্রি গেট, আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করা যায়। বেরিয়ে দেখতে পেলাম এরকম একটা দৃশ্য। অসাধারণ লাগছে তো এই পিলারের মাঝখান দিয়ে যেতে। সাথে সাথে জাপানিজ কিছু লেখা, এগুলো ট্রান্সলেশন না করে বোঝা যাবে না। চাইনিজ জাপানিজ হিসাবে এইভাবে লেখা। পিলারের ওখান থেকে বেরিয়ে এরকম দৃশ্য। যেতে যেতে নজরে পড়লো বাঁদিকে আবার কিছু বুদ্ধের মূর্তি, বেশ ভালো লাগছে।
রাস্তাগুলো কিন্তু হেভি লাগে। হ্যাঁ পাইপটা ভাই, প্রথমে আমি ভেবেছিলাম এটা সাপ পড়ে আছে নাকি এত বড়, তবে চিন্তা করি না এটা পাইপ আছে। জাপানিজ মনেস্ট্রিটা দেখে বেরিয়ে গেলাম, এই যে দেখতে পাচ্ছ পিছনে। এবার আমাদের যেতে হবে 2 নম্বর গেট, তারপর ওখান থেকে 3 নম্বর গেট। 1 নম্বর গেটের কাছে ছিলাম, ওই যে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার, আমরা ছিলাম ওইখানে। ওইখান থেকে এসে এতটা ঘুরে 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 এসে আজ এখানটা এসে পৌঁছলাম 2nd গেট। এবার 2nd গেট থেকে যাব 3 নম্বর গেট। 2 নম্বর গেট থেকে যখন 3 নম্বর গেটের দিকে যাচ্ছি তখন দেখতে পেলাম আসল ভিড়। এবার আসল ভিড়টা এখান থেকেই বোঝা যাচ্ছে যে কত আজকে ভিড় হয়েছে, বেশ ভালোই ভিড় হয়েছে। এটা হলো আর্টিস্ট কটেজ। এটা ভালো করেছে, জাল দিয়ে দিয়েছে। এবার ঢুকছি এখানে 7 আশ্চর্য যেটা জিনিস রয়েছে, ওই দেখা যাচ্ছে প্রথমে একটা। এই একটা প্রথম আশ্চর্য জিনিস যেটা থাকে, সবাই ছবি তুলতেই ব্যস্ত, আমি আর গেলাম না ছবি তুলতে। থাক, যেতে যেতে মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে, কিন্তু না, এই পোস্টের এখান থেকে এই জলগুলো এইভাবে ফেলা হচ্ছে। এবার জানি না এটা কেন, যদি কেউ জেনে থাকো তো জানিও। পুরো ভিজে যাচ্ছি না অতটা, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, এরকম একটা অনুভব দিচ্ছি যে বৃষ্টি হচ্ছে ওপর থেকে। রাখলাম, নাহলে ফোনটা আমার যাবে। আসল জিনিসটা বুঝলাম যে কেন উপর থেকে জলটা পড়ছে। ব্যাপারটা হচ্ছে এটা রেন ফরেস্ট। এটা রেন ফরেস্ট থেকে আমরা এসছি বলে ওপরে এরকম পোস্টারগুলো দিয়ে জলের এরকম বৃষ্টিতে মতন দেওয়া হচ্ছে, মানে বৃষ্টির একটা অনুভব দেওয়া হচ্ছে এখানে। আচ্ছা, এই আমার বন্ধু পার্টনার রেন ফরেস্টের অনুভব নেওয়ার জন্য চলে এলো পোস্টের নিচে। বাহ 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 বাহ, বৃষ্টিতে ভিজছেন ছেলে। ফাইনালি বৃষ্টি কমলো, বৃষ্টি থেকে বেরিয়ে এখন এই গভীর অরণ্যে ঢুকলাম। ওই দূরে দেখা যাচ্ছে হাতি, হাতির কাছেই সবাই ছবি তুলতে ব্যস্ত। কিছু কিছু মানুষ কিন্তু বুঝতেও পারছে না যে এটা রেন ফরেস্ট, তাই বলছে জল পড়ছে কোথা থেকে। দূর থেকে মনে হচ্ছিল যেন অরিজিনাল হাতি, কিন্তু না, এটা নকল হাতি। এখানেও হাতির সামনে এসে অনেকে ছবি টুবি তোলে, কিন্তু এটা কি ভাই, ডোন্ট টাচ। ধরা পড়লেই 500 টাকা। আরে মুঝে চক্কর আনে লগ গয়া। বাপ রে বাপ, ভিতরে বাগানটা এমন লাগছে মনে হয় কোনো একটা জঙ্গলে ঢুকে গেছি, এরকম লাগছে। আমরা ফরেস্টের ভিতর থেকে যাচ্ছি বা কোনো জঙ্গলের ভিতর থেকে যাচ্ছি, ঠিক এরকম অনুভবটা হচ্ছে। এই দিক দিয়ে দেখতে পাচ্ছ, পুরো যতটা দেখা যাচ্ছে পুরো জঙ্গলই জঙ্গল চারিদিকে। এখান থেকেও জঙ্গল, এখান থেকেও জঙ্গল, এই দিকটাও জঙ্গল, গাছ গাছ, মানে সূর্যের আলো নিচের দিকে কোথাও পড়েনি। ওই টুকটাক ছিটা ছিটা গাছের ফাঁক থেকে যা আসে, সূর্যের আলো খুব কম ঢোকে এখান থেকে। জঙ্গলের অরণ্যের ভিতর থেকে ঢুকতে ঢুকতে চলে এলাম মার্কস গার্ডেন। এখানে দেখতে পাচ্ছি মার্কস গার্ডেনের কাছে। বাহ, মার্কস গার্ডেনটা বেশ ভালো করেছে, অনেকটা জায়গা নিয়ে, মানে একটা মুখোশের স্ট্রাকচার বানিয়ে এইভাবে তৈরি করা হয়েছে।
প্রফেশনালি টুরিস্ট হই, চল আমরা হব টুরিস্ট প্রফেশনালি। সংসার চলবে, চল না, সব চলবে। এই একটা রাস্তা এদিকে যাচ্ছে, এই একটা রাস্তা এদিকে যাচ্ছে, এবার মাথা গুলিয়ে যাচ্ছে কোন দিক দিয়ে যাব। একই তো ব্যাপার। আমরা মনে করি এই দিক থেকে গেলেই বেটার হবে, চলো এই দিক দিয়ে যাওয়া যাক। চলো এবার এই দিক দিয়ে যাওয়া যাক, ট্রেনটা রয়েছে। ওয়াও, আমরা মনে হচ্ছে দার্জিলিং এ এসে গেছি। কেন কি সামনে রয়েছে ঘুম স্টেশন আর রয়েছে টয় ট্রেন। চলো, রিয়েল তো এখন দার্জিলিং এ যাওয়া হয়নি, হয়তো ভবিষ্যতে কোনোদিন যাওয়া হবে। আজ অন্তত কলকাতার ঘুম স্টেশনে একবার ঘুরে আসা যায়, ঘুম না পেয়ে যায়, এটাই চিন্তার বিষয়। এখানে যদি তোমরা নিজেরা ফটোশুট করো, ফটোশুট করতে গেলে এক একজনের কাছ থেকে কিন্তু 10 টাকা করে চার্জ নেওয়া হবে, তাহলে কিন্তু তোমরা ফটোশুট করতে পারবে। ঘুম স্টেশন থেকে নিচে নামার পর দেখতে পাচ্ছি এখানে কয়েকটা ছোট ছোট পার্কের মতন করে দেওয়া আছে। বাচ্চাদেরকেও আনন্দ ফুর্তির জন্য এই পার্কই যথেষ্ট, কিন্তু এনাদেরকে কি দেখে মনে হচ্ছে এনারা বাচ্চা? যাই হোক, মন থেকে হয়তো বাচ্চা। कौन है ये लोग, कहां से आते हैं? ছবি তুলবো কি ভাই, ছবির সামনেই তো সবাই ফটো তুলতে ব্যস্ত, এটাই তো প্রবলেম। দেখতে একটা গার্ডেনের নজর পড়লো, নাম হলো হেরিকোনিয়া গার্ডেন। চলো দেখা যাক গার্ডেনের ভিতরে কি আছে। গার্ডেনের রাস্তা আছে, এদিক দিয়েও আছে, ডান দিক দিয়েও আছে। দেখা যাক কি আছে গার্ডেনের ভিতরে। দেশি কটেজ, বাহ, ঝিলের মধ্যে বোরিংও করা যাবে। জানি না বোরিং এর জন্য তো নিশ্চয়ই টাকায় নেওয়া হবে, এখানে ফ্রি কিছুই হয় না। ভালো লাগবে। ওয়াও ভাই, এটা তো নজরে পড়েনি। একটা ওয়াটারফল, ওয়াটারফলটা একটু ভালো করে দেখাতে হবে। এখানে জল দিয়ে প্রথমে ভেবেছিলাম এই বোর্ডে করে একটু রাউন্ড দিয়ে ঘুরে দেখবো, যে প্যাডেল বোর্ডটা দেখালাম। জিজ্ঞাসা করলাম দাদা বোর্ডের দাম কত, কত করে ভাড়া? বলছে 100 টাকা। গেলাম না ভাই। হলো একটা উদ্যানের, যেটা নাম হলো ভাস্কর্য বাংলার ইতিহাস উদ্যান। চলো ভাস্কর্য বাংলার ইতিহাস উদ্যানের মধ্যে ঢুকে দেখা যাক। বাহ, রাস্তাটা বেশ ভালো করেছে, গাছের মাঝখান দিয়ে করে এইভাবে রাস্তা বেশ ভালো। ইতিহাসের কিছু কিছু জিনিস এখানে তুলে দেওয়া হয়েছে সাইডে সাইডে, দেখতে পাচ্ছেন। দ্য ব্যাটল অফ ফিল্ম। বাহ, এই জায়গাটা ভালো লাগছে। অনেকে চিনি, অনেকে চিনিও না। বিদ্যাসাগরকে চিনতে পেরেছি, মাইকেল মধুসূদন দত্তকে চিনতে পেরেছি। সত্যজিৎ রায়ের অরণ্য দিনরাত্রি। সত্যজিৎ রায়ের স্মৃতি হিসাবে একটা করা হয়েছে, বেশ ভালো। একটা ডান্সের মুভ।
ওয়াও, এখানে দেখা হচ্ছে স্বামী বিবেকানন্দের দক্ষিণেশ্বর। হাঁটছি তো হাঁটছি, হাঁটছি তো হাঁটছি, এত রোদের তাপ পড়ছে মুখে, মুখটা পুরো কালো হয়ে গেল, কিন্তু এখনো ওই তোপার ঘোরা হলো না। এত বড় জায়গা, চলো হেঁটেই যাই। দুর্গাপুজোতে মনে হচ্ছে এরকম হাঁটতাম না, হাঁটি দেখি। ঝিলের মাঝখানে মাঝখানে এইভাবে করি, মাছ রয়েছে নিচে। দেখতে দেখতে একটা জায়গা আমাদের নজরে পড়লো, বাংলার গ্রাম নাম। মানে 10 টাকা করে পার পার্সেন্ট টিকিট। টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে গ্রামের মনোরম দৃশ্য দেখার জন্য। চলো দেখা যাক। রথতলা এসে এখানে দেখাচ্ছে চাষ করা হচ্ছে। গ্রাম বাংলার সর্ষে খেয়ে, সর্ষের ক্ষেতের পাশে এরকম কুড়ে একটা ঘর, কুড়ে ঘরের মতন মনে হচ্ছে। হ্যাঁ, গ্রামেই এসে গেছি। এইদিকে যাওয়া যাবে, আগে এদিক থেকে ঘুরে আসি। ছেলে পড়াশুনো করছে, চাষ করা হচ্ছে, ওখানে ছেলে করছে। পালকি চলে গগন তলে, পালকি রয়েছে। কাকিমা কি করছে? কাকিমা রান্না করছে। এরকম ঘরে থাকতে বললো। ঘুটে দেওয়া হয়েছে। এখানে একজন মহিলা, একটা গোয়াল ঘর দেখা যাচ্ছে এদিকে। গোয়াল ঘর, একটা বাছুর, একটা গরু। এখানে একটা গরুর গাড়ি রাখা, আর এই গরুর গাড়িতেও মানুষেরা ছবি তুলতে ব্যস্ত। এমনি সময় রাস্তায় গরুর গাড়ি পড়ে থাকলে কোনো মানুষদেরকে ছবি তুলতে দেখা যায় না, শুধুমাত্র এরকম ঘোরার জায়গাতেই থাকলেই সবাই তুলতে পারে। এটা একটা পাঠশালা, পাঠশালাতে পড়ানো হচ্ছে। পাঠশালা, আর এখানে সবজি বিক্রি হচ্ছে। পাঠশালা সবজি বিক্রি একসঙ্গে। এরা মনে হচ্ছে পড়া পারেনি, এর জন্য এদের কান ধরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। পড়াচ্ছে শিক্ষককে তো দেখা যাচ্ছে। ও আচ্ছা, গুরু মশাই পড়াচ্ছে আবার দোকানও করছে। এটাই গ্রাম বাংলা একটা নিয়ম ছিল আগে। ঘরগুলো নকল হতে পারে, নকল মানে তৈরি করা হতে পারে, কিন্তু নিচে যে চাষগুলো করা হচ্ছে এগুলো কিন্তু রিয়েল চাষ করা হচ্ছে, কোনো ফলস না। এই একটা দেখা যাচ্ছে এখানে কারা রয়েছে।
পরিবেশটা তৈরি করা হয়েছে পুরো গ্রাম বাংলার মতনই। দেখে মনে হচ্ছে না এটা কলকাতা শহরের এলাকা, গ্রাম বাংলার মতনই মনে হচ্ছে। দেখতে 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 পেলাম চণ্ডী মণ্ডপ। এখানে এই মণ্ডপে দুর্গাপুজো হয়, আর এখানেই দুর্গা প্রতিমা তৈরি করা হয়। এখানে একজন জেঠু বসে তামাক খাচ্ছেন, একজন মিয়া এখানে বসে আছেন, আর ওই দূরে দেখা যাচ্ছে একজন মূর্তি তৈরি করা হচ্ছে দুর্গাপুজোর জন্য। গ্রাম বাংলার আঁকা বাঁকা রাস্তা দিয়ে শেষ করতে পারবি না। যাক, গ্রাম বাংলা একটা চায়ের দোকান দেখা গেল, কিন্তু চায়ের দোকান বন্ধ, কিন্তু ইনি চা খাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, চলো গ্রামের বাজারে চলে এসেছি, দেখি বাজারে কি কি পাওয়া যায়। সকালের বাজারটা, কালকের বাজারটা করে নিতে হবে সকালের না। কিন্তু বাজারে তো নাকি বাজার বসেছে না বাজার উঠছে বুঝতে পারছি না। মাসিমা কি বিক্রি করছে জানি না, পাতার মধ্যে কি রয়েছে, খাওয়ায় না মাথায় দেয়। দেখতে দেখতে চলে এলাম এই, সরি দাদা ভুল হয়ে গেছে, চলে ধাক্কা লেগে যেত। ঝুড়ির মধ্যে সবজি রয়েছে, কি রয়েছে জানি না। উনি ফল বিক্রি করছেন কাকা, এনার কাছে এসে দেখি কিছু পাওয়া যায় কিনা। কি বিক্রি করছেন দাদা কিছুই তো বুঝতে পারছি না। লাল শাক তৈরি, লাল শাক চাষ হচ্ছে। ওইদিকে এটা কি কুমড়ো না গাজর কিছু একটা হবে, গাজরের এটা গাজর না রে, বিট। ওটা ওই যে ওই জায়গাটা বিট গাজর মনে হচ্ছে। রং লেগে গেল, রং লেগে যাবে, হাত দিস না। 10 টাকা দিয়ে টিকিট কেটে গ্রাম বাংলা এখানে ঢুকে বেশ ভালোই লাগলো। বেশি দাম না, 10 টাকা মাত্র। যা যা দেখলাম মনে হচ্ছে পুরো গ্রাম বাংলাতেই চলে এলাম, মানে গ্রামে একটা দৃশ্য যা যা হয় সেই হিসাবে। এই যে গম্বুজের মতন গোল দেখা যাচ্ছে জিনিসটা, এটা পুরোটাই কিন্তু সোলার প্যানেল দিয়ে তৈরি করা, মানে সৌরশক্তির মাধ্যমে পুরো গোটা ইকো পার্কের কারেন্টটাই বা ইলেকট্রিসিটি সব এখান থেকে প্রবাহিত হয়। হাঁটতে হাঁটতে দেখতে দেখতে চলে এলাম এখানে হার্বাল গার্ডেন। হার্বাল গার্ডেনে এখন ভিতর ঢোকা হচ্ছে, দেখা যাক কি আছে। প্রথমে ঢুকেই বাঁ দিকে দেখতে পেলাম ঘৃতকুমারী, মানে যেটাকে ইংলিশে বলা হয় অ্যালোভেরা, যেটাকে ইংলিশে অ্যালোভেরা বলা হয়। দূরে দেখা যাচ্ছে বাকুচি, এখানে রয়েছে কাল মেঘ, এদিকে কাল মেঘ রয়েছে, ওদিকে রয়েছে কাপুর তুলসী, এখানটা রয়েছে ধুতরা, ধুতরা দেখা যাচ্ছে এদিকে। এদিকে রয়েছে কৃষ্ণ তুলসী, কৃষ্ণ তুলসীর পর রক্ত চরিত্রক বাবা, নাম না জানা নাম এক একটা। ওইদিকে চিত্রা, এই একটা গাছ, এর নাম হলো নাগা কেশর। কেশরের ফুল হয় কিন্তু ফুল এখন দেখা যাচ্ছে না। এই গাছটার নাম হলো দান্তি, এই গাছটার নাম হলো কুটাজা, বাংলায় কি বলে যায় না, বা এটা বাংলাতেই হয়তো নামটা হতে পারে। এই ফুলটার নাম হলো শ্বেতা সাইরিয়াক, নামটা নতুন শুনলাম, ফুলটাও নতুন দেখলাম। এটা জবা গাছ, যেটা সবার বাড়িতেই থাকে, অসুবিধা নেই। এই গাছটার নাম হলো সপ্তপর্ণা, এই গাছটার নাম হলো ডালমিয়া। সরি ডালমিয়া না, দাদিমা, দাদিমা। ও দাদিমা, আমি ডালমিয়া শুনলাম। ওয়াও, এই ফার্স্ট টাইম দেখলাম কফি গাছ, কিন্তু কফি হয়তো দেখা যাচ্ছে না। কফি এই একটা গাছ নাম হলো পর্ণবীজ, এই গাছের নাম হলো কাপিট্টা, কাপিট্টা গাছ। এই একটা গাছ দেখলাম যার নাম হলো ব্লিডিং হার্ট ভাইন। বাবা, এটা হলো হরিতকি গাছ, দেখো হরিতকি গাছ। এটা মির্চ, যাই না মির্চ, মারিচ, সরি কি দেখছি চোখে। ওই দেখা যাচ্ছে অর্ক গাছ, অর্ক। এই গাছের নাম হলো জাম্বির। হার্বাল গার্ডেনের ভিতরে রয়েছি, অনেকক্ষণ ধরে হেঁটেছি, অনেক হেঁটেছি। অনেকগুলো হার্বাল গাছে তোমাদেরকে অনেক গাছ দেখালাম, যেগুলো গাছের নাম আমি নিজেও জানি না কোনোদিনও।
সেগুলো জানতে পেরেছি এখানে এসে। এখনো কিছুটা বাকি আছে কভার করা, 100%-এর মধ্যে 80% ইকো পার্ক দেখা হয়ে গেছে বলতে পারো। সেটাও জানি না দেখেছি কিনা, তা আন্দাজে বলছি 80% দেখেছি। চলো এবার একটুখানি বসি, অনেকক্ষণ হেঁটেছি, নাহলে পায়ের 12টা বেজে যাবে। একটুক্ষণ বসার পর আবার হাঁটা যায়। যেতে এক জায়গায় বাদামওয়ালা দেখলাম, 10 টাকা দিয়ে একটা বাদাম কিনলাম। ও প্রদীপ তো কিনলো 10 টাকা দিয়ে বাদাম থেকে একটা গান মুড়ে গড়ে গেল, গানটা গিয়ে ফেলি। বাদাম বাদাম দাদা 10 টাকার বাদাম, আমার কাছে নাই খুব কাঁচা বাদাম। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। अरे सर क्या बात। 7 ওয়ান্ডারে যাবো বলে ইকো পার্কে সেই প্রায় 1.5 ঘন্টার মতন 1 ঘন্টার মতন ঘুরে যাচ্ছি যে 7 ওয়ান্ডারটা কোন দিকে। একবার গেট নাম্বার 3 থেকে 2 থেকে 1ই আর দেখতে পাচ্ছি না। ঘুরে ফিরে সে আশ্চর্য যেটা 7 ওয়ান্ডারে 1 নম্বরটাতেই ঘুরে ফিরে চলে আসছি বারবার। দেখি কাউকে জিজ্ঞাসা করা যাক কোথায় আছে। A few minutes later. 7 ওয়ান্ডার খুঁজতে খুঁজতে ঘুরে ফিরে আবার একই জায়গা আসলাম। ওখান থেকে ঘুরছি আবার এইদিকে, এখান থেকে ঘুরছি আবার ওইদিকে। একটা বাটারফ্লাই গার্ডেন পাওয়া গেল, এবার দেখা যাক ভিতরে কত প্রজাপতি দেখাচ্ছিল। বাটারফ্লাই গার্ডেনে ঢুকলাম, কিন্তু একটাও বাটারফ্লাই কিন্তু দেখতে পেলাম না। নাম দেওয়া হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। বাটারফ্লাই গার্ডেন ভেবে ঢুকেছিলাম, ভালো মতো প্রজাপতি দেখতে পাবো নানা রকমের, একটাও প্রজাপতি নেই। 1 hour later. ভাই ফাইনালি আধা ঘন্টা ঘোরার পর 7 ওয়ান্ডারের সব যেসব ওয়ান্ডারগুলো যেগুলো রয়েছে, আশ্চর্য যেসব জিনিসগুলো রয়েছে, ওর কাছাকাছি এলাম। এক একটা করে দেখাচ্ছি। চলো 7 ওয়ান্ডারের কাছে ঢুকেছি, 30 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। 2 জনের টিকিট কেটেছি, এবার ভেতরে যাওয়া যাক। ভেতর থেকে ঢুকেই প্রথমে পড়লো পিরামিড, মিশরীয় পিরামিড। এইদিকে মিশরীয় পিরামিড, ওইদিকে রয়েছে তাজমহল, এইদিকে রয়েছে আরেকটা আশ্চর্য জিনিস। চলো দেখা যাক। এন্ট্রি প্রবেশের দ্বারে 2 জন সিপাহী। আর একটা আশ্চর্য, সেটা হলো চীনের প্রাচীর। এই এখান থেকে গিয়ে এইভাবে গেছে। চলো যাওয়া যাক, ধীরে ধীরে ওঠো বাবা। भैया इस साइड फेस करके बैठो, इस साइड फेस करो। আবার এখান থেকে উঠতে হবে। চলো ওঠা যাক। আবার এখান থেকে অবশেষে চীনের প্রাচীর দেখে এবার নামা হচ্ছে। বাবা, এবার যাওয়া হবে আগ্রার তাজমহল, মানে নিউ টাউনের তাজমহলে। ধীরে ধীরে প্রবেশ করছি নিউ টাউনের তাজমহলে।
বাইরে থেকে দেখা যাবে। হ্যাঁ তাই অনেক মনে হচ্ছে কোনো প্রাচীন আশ্চর্য কোনো একটা কিছুতে ঢুকে পড়েছি ভিতরে। দেখতে দেখা যায় ফাইনালি আমাদের ইকো পার্ক দেখা কমপ্লিট হলো। প্রায় দুপুর 12টার সময় এসেছি, এখন বাসে চললো কটা বাজে, ম্যাক্সিমাম 6টা হয়তো বাসে চলেছে। 6টা বেজে গেছে, অনেকক্ষণ ধরে ঘুরেছি। 100%-এর মধ্যে 95% ঘুরিয়ে নিয়েছি। আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে, ভালো লেগেছে। প্রথমবার মানে ভয়েস করে কথা বলছি তো একটু আটকে যাচ্ছে, কিছু মনে করো না, মানিয়ে নিও। আর দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে আসবো। তা যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো, দেখতে থাকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। কেমন লাগলো বল আগে প্রদীপর কাছ থেকে জেনে নিই, ওর কেমন লেগেছে। কেমন লেগেছে ভাই? খুব ভালোই লেগেছে। সারাদিনের একটা প্রোগ্রাম ছিল, ঘুরলাম, দুর্দান্ত, জাস্ট ফাটাফাটি, অসাধারণ। চলো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। টাটা।